দর্শক স্বাগত। 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় এই সপ্তাহের আলোচিত উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলবো। এই সপ্তাহের নিশ্চয়ই সবচেয়ে বড় খবর সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুদক, পুলিশ, এই 4টি কমিশন গতকালকেই অর্থাৎ বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং বাকি কমিশনগুলো এখনও কাজ করছে এবং এই কমিশনগুলো বেশ কিছু সুপারিশ দিয়েছে। তার উপরে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এর বাইরে এই সপ্তাহের আর কি বড় খবর একটু এক নজরে দেখি। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ও দুদক সংস্কার কমিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছে আপিল বিভাগ। নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই বলছেন আইনজীবী। জুলাই অভ্যুত্থানে গুলির অভিযোগে এবার কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগ সরকারের সঙ্গে আর্থিক সম্পর্কের অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ ছাড়লেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। পরবর্তী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক বললেন ডক্টর ইউনূস। জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না বললেন হাইকোর্ট। শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিষয়গুলো প্রশ্নবিদ্ধ করা যাবে না, খেতাবপ্রাপ্ত 36 বীর মুক্তিযোদ্ধার বিবৃতি। 72 সংবিধান বাতিলের প্রচেষ্টার নিন্দা ও প্রতিবাদ। প্রশ্ন করা স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস সহ সবার সমালোচনা করা যাবে বললেন প্রেস সচিব। ফ্যাসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়ার হুমকি হাসনাতের। বিজিবির কড়া প্রতিবাদে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া স্থাপনের কাজ বন্ধ। ভারতের সাথে অসম চুক্তি বাতিল করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিবেশীদের সাথে সম্পর্কে বিদ্বেষ ভালো নয় বললেন ভারতের সেনাপ্রধান। প্রায় 100টি পণ্য সেবার উপর ভ্যাট বাড়িয়েছেন বিআর। অর্থ বছরের মাঝামাঝি এমন সিদ্ধান্ত নজিরবিহীন বলছে ক্যাব। টিসিবির 43 লাখ পরিবার কার্ড বাতিলে ক্ষুব্ধ মাহমুদুর রহমান মান্না। শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি অর্থনীতির জন্য আত্মঘাতী হবে হুঁশিয়ারি ব্যবসায়ীদের। এই ছিল এই সপ্তাহের বড় খবর, উল্লেখযোগ্য খবর। এখান থেকে কয়েকটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক কামরান রেজা চৌধুরী। কামরান, আপনাকে স্বাগত। অনেকদিন পরে আপনি আবার এলেন। হ্যাঁ, আমি সাধারণত টেলিভিশনে আসি না, আপনি কম যান। হ্যাঁ, একটু লেখালেখির কারণেই। এবং আজকে আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে আপনার ইস্যুই এই সপ্তাহ জুড়ে আছে। আপনি দীর্ঘদিন সংসদ, সংবিধান এসব নিয়ে কাজ করেন এবং গতকালকেই 4টি কমিশন প্রতিবেদন জমা দিল এবং আমরা মনে করি যে সবচেয়ে বড় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। তারা বেশ কিছু বিপ্লবী, বলবো আমি কোট আনকোট, সুপারিশ করেছে। যেমন এক, বাংলাদেশের নাম পরিবর্তন। সাংবিধানিক যে নাম গণপ্রজাতন্ত্রী, সেটিকে তারা বলছে যে জনগণতন্ত্রী। 4টি আমাদের যে এখন মূলনীতি, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এর মধ্যে 3টি বাদ দিয়ে 5টি তারা মূলনীতির প্রস্তাব করেছে। একটি নতুন তার মধ্যে, সেটি হচ্ছে যে আপনার বহুত্ববাদ। আর এর বাকি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে 3টি ছিল সেটি সহ বর্তমান গণতন্ত্র। সবকিছু মিলিয়ে এই যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব বা তাদের যে সুপারিশ, এটি নিয়ে একজন সাংবাদিক হিসেবে আপনার প্রাথমিক পর্যবেক্ষণ কি? থ্যাংক ইউ আমিন, আমাকে এই বিষয়ে সুযোগ দেওয়ার জন্য। আসলে কথা তো অনেকই বলা যায়, আমি যতটুকু পারবো সংক্ষেপ করে, কারণ এত বড় বিষয় সংবিধান এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং আমার কাছে সেই সুপারিশটা আছে সরকারের পক্ষ, সংসদ সদস্য হওয়ার বয়স 21 বছর। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে সেটির একটা কপি আমার কাছে আছে এবং আমি দেখে বলাটা বোধহয় বেটার। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন। তো আমার কাছে মনে হয় যে মানে পরিবর্তনের পক্ষে বলা হচ্ছে যে বাংলাদেশ কখনো প্রজা ছিল না, মানে রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র নয়। হ্যাঁ, প্রজাতন্ত্র নয়। সুতরাং ইংরেজিটা ঠিকই থাকছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, প্রজাতন্ত্র। হ্যাঁ, তো আর এখানে বলা হচ্ছে জনগণতান্ত্রিক বাংলাদেশ। তো আমার মনে হয় যে এটা একটা নতুন চিন্তা, একেবারে খারাপ না। আমি জানি না মানুষ কতটুকু, না মানুষ মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে অলরেডি বলে অভ্যস্ত। আসলে এটা খুব বড় বিষয় না, কিন্তু যে বিষয়টা আমার কাছে বেশি মনে হয় যে সেটি হচ্ছে যে আমাদের 4টা মূলনীতির মধ্যে 3টা বাদ, গণতন্ত্র শুধু থাকছে। এর মধ্যে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম, কিন্তু ধর্মনিরপেক্ষতাটা শব্দটা বাদ দেওয়ার ব্যাপারে আমি একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। যদিও প্লুরালিজম, বহুত্ববাদ শব্দটা ব্যবহার করা হয়েছে,
বহুত্ববাদের মধ্যে কিন্তু সেকুলারিজম চলে আসে, আবার গণতন্ত্রের মধ্যেও আসে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে বাংলাদেশে আমাদের কেন সেকুলারিজমটা বেশি রাখা উচিত ছিল বলে আমি মনে করি। সেটি হচ্ছে আপনি একটু দেখুন, রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা জিনিস মনে রাখতে হয়, সব কিছু আইনের শব্দ চয়নের পাশাপাশি প্র্যাগম্যাটিজম এবং প্রেক্ষাপটটা মাথায় রাখতে হয়। বাংলাদেশের রাষ্ট্রের ভূখণ্ড এবং তার অবস্থান যদি দেখেন, তাহলে বাংলাদেশকে অনেক বেশি প্র্যাগম্যাটিক হতে হবে। প্র্যাগম্যাটিক হচ্ছে আপনার বাস্তবসম্মত হতে হয়। বাংলাদেশের যদি জিওগ্রাফিক্যাল সেট আপ দেখেন, তাহলে দেখবেন যে দুটো আমাদের নেইবার, তার মধ্যে একটা আনসেটল বা যেটা মিয়ানমার। তো বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, যেটা নিয়ে বরাবর বিতর্ক আছে। আপনি যদি পশ্চিমা মিডিয়া ন্যারেটিভ দেখেন, তাহলে যে কথাটা বারবার বলা হয় বাংলাদেশকে মুসলিম মেজরিটি বলে, মুসলিম মেজরিটি, এই শব্দটা কিন্তু কমন, এই ন্যারেটিভটা হয়ে গেছে। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা যখন দেশের বাইরে যাই বা লিখি, আমরা সবসময় একটা কথা বলার চেষ্টা করি, বাংলাদেশকে বৈশ্বিকভাবে ইন মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশকে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে ট্রিট করা হয়। কারণ পপুলেশনের দিক থেকে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। আমাদেরকে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়া, আলোচনা বা লেখায় আমাদেরকে এই কথাটা বলতে হয় যে বাংলাদেশ ইজ এ মুসলিম মেজরিটি কান্ট্রি, বাংলাদেশ ইজ নট অ্যান ইসলামিক কান্ট্রি। বিকজ এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতা, আমাদের সংবিধানে আছে সেকুলারিজম। হ্যাঁ, এটা নিয়ে হয়তো অনেক কথা আছে যে আদৌ কি আমরা সেকুলারিজমের ভ্যালুটাকে ধারণ করতে পারছি কিনা, সেটা নিয়ে ডিবেট হতে পারে। আমাদের যারা মাইনরিটি, আমি মাইনরিটি শব্দটা এইভাবে ব্যবহার করি না, মাইনরিটি বলে শব্দটা, হ্যাঁ, ওরা তারা প্রত্যেকেরই আমাদের দেশের নাগরিক। কিন্তু প্রশ্ন হচ্ছে সেকুলার শব্দটা, সেকুলারিজম বাদ দিলে সারা পৃথিবীতে একটা জায়গায় যাবে যে বাংলাদেশ সংবিধান থেকে সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে। এবং 5ই আগস্টের পর থেকে নানা ঘটনায় যেহেতু বৈশ্বিক মিডিয়ায় একটা এস্টাবলিশ করবার চেষ্টা হচ্ছে যেখানে র্যাডিক্যাল বা একটু কট্টরপন্থীরা ক্ষমতায়িত হয়ে উঠছে, এরকম একটা অভিযোগ আছে, এই সুযোগটা আরো বাড়বে। এই প্রেক্ষাপটটাই আমি বলছি। আমার কথা হচ্ছে যে সেকুলারিজম শব্দটা বাদ দেওয়ার পরে যেটি হবে, এটা তো সত্য, সেকুলারিজম বাদ দেওয়া হয়েছে, কিন্তু আপনি প্লুরালিজম এনেছেন, এটা হয়তো অত বেশি হাইলাইটেড হবে না। বাংলাদেশের কনস্টিটিউশন থেকে বাংলাদেশ হ্যাজ চেঞ্জ ইটস নেম অ্যান্ড ড্রপড সেকুলারিজম, এই কথাটা যেভাবে আলোচিত হবে, হ্যাঁ, বহুত্ববাদটা আলোচিত হবে না। কারণ আপনি একটা কথা মনে রাখতে হবে যে আপনি একটা দেশের বৈশ্বিক ইমেজ কেন দরকার? আপনার দেশে কিন্তু আপনার উন্নয়ন দরকার। উন্নয়ন মানে অবকাঠামো উন্নয়ন আমি বলছি না, আমি উন্নয়ন শব্দটাকে একটা গ্রেটার ওয়েতে বলি যে মানুষের অর্থনৈতিক উন্নয়ন। প্রত্যেকটা মানুষের ভাত কাপড় খেয়ে নিশ্চয়তা এবং জীবিকার নিশ্চয়তা। আমার ছেলে মেয়েরা লেখাপড়া শেষ করে তারা যেন একটা চাকরি পায় বা ব্যবসা করার সুযোগ পায়, এটাই আমি উন্নয়ন দেখি। একটা মানুষ কাজ পাচ্ছে, প্রত্যেকের কাজ করছে, কেউ কারো কাছে ভিক্ষা চাচ্ছে না বা দারিদ্র বাড়ছে না। আমি উন্নয়নটাকে এইভাবে দেখি। তো আপনি যদি সেটা করতে চান, আপনি শুধু সরকারি ভাবে চাকুরি দিয়ে আপনি কখনো দারিদ্র দূর করতে পারবেন না। আপনাকে বেসরকারি দরকার, ইনভেস্টমেন্ট দরকার, বিদেশি ইনভেস্টমেন্ট দরকার। আপনি ইচ্ছা করলে, বাংলাদেশ ইচ্ছা করলেও কি তেল গ্যাসে ইনভেস্ট করতে পারবে? সেই ক্যাপাসিটি কি বাংলাদেশের আছে? নাই। বাংলাদেশ কি ইচ্ছা করলেও খুব বড় একটা হেভি শিল্পে ইনভেস্ট করতে পারবে? পারবে না। তার জন্য কি দরকার? বিদেশি ইনভেস্টমেন্ট দরকার। বিদেশি ইনভেস্ট যখন কেউ করতে যাবে, তিনি প্রথমে দেখবেন ওই রাষ্ট্রটার কাঠামোটা কোথায়, রাষ্ট্রটা স্টেবল কিনা, পলিটিক্যালি স্টেবল কিনা। না হলে উনি ইনভেস্ট করবেন, আপনিও করবেন না। আপনাকে যদি বলা হয় আপনি ব্যবসায়ীরা সম্প্রতি বলেছেন যে 5 আগস্টের পরে যে অবস্থা দেশের আনস্টেবিলিটি, তাতে বিনিয়োগ অনেক কমেছে এবং তারা আশঙ্কা করছেন আগামীতে বিনিয়োগ আরো কমবে এবং অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে, এরকম শঙ্কা প্রকাশ করছেন। বিনিয়োগ কেন করবেন? আপনি যদি একজন বিনিয়োগকারী হন, আপনাকে যদি বলা হয় আপনি চলেন ভাই, আফগানিস্তানে প্রচুর সম্ভাবনা আছে, আমি বিনিয়োগ করি, আপনি করবেন কিনা? আপনি আমাকে বলেন। আপনি করবেন না। আপনাকে ইভেন দেশের মধ্যেও যদি বলা হয়, দেশের মধ্যেও যদি আপনাকে বলা হয় একটা ট্রাবল জায়গায়, ভাই চলেন আমরা ওই জায়গায় গিয়ে ওই জমি কিনি, আপনি কি সাতক্ষীরা প্রত্যন্ত সাগরের পাশে জমি কিনবেন? আপনি কিনবেন না। আপনি জানেন একটা ক্লাইমেট চেঞ্জে এটা ভেঙে যেতে পারে, বা ওখানে অবকাঠামো নাই, ওখানে গ্যাস নাই, ওখানে বিদ্যুৎ নাই, আপনি করবেন না। আপনার ইনভেস্টমেন্টের নিরাপত্তাটা আপনি খুঁজবেন। সুতরাং আমি ওই জায়গা থেকে বলছি, ভরসাটা চাই, যেখানে বলা হয় ইকোনমি নাথিং বাট ভরসা। হ্যাঁ, বাংলাদেশের এবং ইন্ডিয়া, আমি আপনার কথা, ভারত শুধু সেকুলারিজমটাকে প্রমোট করে তারা আন্তর্জাতিক পর্যায়ে কোন জায়গায় গেছে, যদিও তারা প্র্যাকটিসের মধ্যে সেকুলারিজম নাই। আমি একটা কথা বারবার করে বলি যে একটা সেকুলারিজম, এই একটা শব্দ
মানে আপনি যদি ভারতের সংবিধানেও দেখেন, সেকুলারিজম শব্দটাকে তারা প্রমোট করে তারা বিশ্বের কোন জায়গায় চলে গেছে। হ্যাঁ, ভারতের আরও অনেক স্ট্রেংথ আছে, সেটা ঠিক আছে। ভারতে কখনো সামরিক শাসন আসে নাই, ভারতে কখনো এক্সট্রা কনস্টিটিউশনাল সরকার, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, মাল্টি কালচারাল, মাল্টি এথনিসিটি আছে সেখানে, সে কথাটা আলাদা। কিন্তু আমি ওই কথাটাই জোর দিচ্ছিলাম যে ফান্ডামেন্টালের জায়গায়, এই জায়গাটায় আমার এই যে বাকি যেটা সোশ্যাল জাস্টিস, সাম্য, এগুলো সব ঠিক আছে। মানে আপনি মনে করেন যে সমাজ, এই যে ধর্মনিরপেক্ষতা শব্দটা রাখলে ভালো হতো, টেকনিক্যাল কারণ, ভালো, হ্যাঁ, ইন্টারন্যাশনালি লোকজনের কথা বলার সুযোগটা কম থাকতো। হ্যাঁ, দুটো কারণে। এক হচ্ছে বাংলাদেশের কিন্তু দুটো ফান্ডামেন্টালের দুটো জায়গায় আমার মানে একটু রিজার্ভেশন। সেটি হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদকে বলা হয় যে কোনো কিছুর একটা পয়জন। জাতীয়তাবাদের কারণে কিন্তু জার্মানিতে হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। জাতীয়তাবাদের কারণে লেটেস্ট আপনি অনেক উদাহরণ পাবেন। আমি এটা যুগোস্লাভিয়া ভেঙে গেছে, স্লোবোদান মিলোসেভিচের একটা বক্তব্যে জাস্ট সার্বকে সামনে আনতে গিয়ে পুরো জোসেফ ব্রজ টিটো মারা যাবার পরে ভেঙে গেছে, যুগোস্লাভিয়াটা ভেঙে গেছে ন্যাশনালিজমের কারণে। কিন্তু তাই বলে সব জায়গায় কিন্তু ন্যাশনালিজম, আমাদের তো সংবিধানে যখন জাতীয়তাবাদ যখন যুক্ত করা হয় ৭২-এ, তখন তো ব্যাপক ডিবেট হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি ডিবেটগুলো দেখলে আপনি নিঃসন্দেহে, আমার কাছে আছে ডিবেটগুলো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে কেন জাতীয়তাবাদ করা হলো? ক্ষুদ্র এবং ফ্র্যাজাইল রাষ্ট্রের জন্য ন্যাশনালিজম জরুরি। আপনি দেখবেন শ্রীলঙ্কা, ছোট ছোট রাষ্ট্র যারা, তাদের মধ্যে ন্যাশনালিস্টিক সেন্সটা অনেক বেশি। কেন বেশি? কারণ ওই একটা হচ্ছে গ্লু, এটা দিয়ে সবাই আটকে থাকে। বাংলাদেশ যুদ্ধে পাকিস্তানে বাংলাদেশিরা, আমরা ইস্ট বেঙ্গল, এই অংশটা পাকিস্তান আন্দোলনের অগ্রভাগে ছিলাম আমরা। কিন্তু আমরা দেখা গেল পাকিস্তান আন্দোলনের অগ্রভাগে থাকার পরেও কিন্তু আমরা পাকিস্তান থেকে বের হয়ে আসলাম। কেন? অন্যতম কারণ ছিল ইকোনমিক এক্সপ্লয়টেশন অ্যান্ড বেসড অন এই যে বাঙালি জাতীয়তাবাদ। এবং পাকিস্তানিরা যে কথাটা বলতো সালে বাঙালি, এই যে বাঙালিদেরকে হেয় করা এবং এক্সপ্লয়টেশন, এই কমপ্লিটলি এখান থেকে একটা বাঙালি জাতীয়তাবাদ গ্রো করে। কিন্তু এটার মধ্যে সব আছে, সংবিধান আছে। কিন্তু আমি সংবিধানের যে কথাটা যেটা বলা হয় ৭২-এর সংবিধানটা মুজিববাদী কনস্টিটিউশন, আমি অনেককেই জিজ্ঞেস করেছি, ভাই কোন কোন জায়গায় ৭২-এর সংবিধান একটু মুজিববাদী কনস্টিটিউশন আপনি বলেন তো। এখানে ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি চতুর্থ সংশোধনীর যদি আপনি বলেন, সেইটাকে আপনি মুজিববাদী সংবিধান বলতে পারেন। ৭২-এর সংবিধানটা এত লিবারাল ছিল, আপনি খেয়াল করে দেখবেন দ্বিতীয় সংশোধনীতে এসে এখানে জরুরি জারির অবস্থা জারির বিধান পর্যন্ত ছিল না প্রথম সংশোধনী, দ্বিতীয়বারে করা এবং আটক করে কি করা হবে সেটার পর্যন্ত বিধানটা ছিল না। এত লিবারাল একটা কনস্টিটিউশনটা ছিল। সেখান থেকে ধীরে ধীরে এটাকে বারবার করে ব্যবচ্ছেদ করা হয়েছে, বারবার যাচ্ছে তাই করা হয়েছে। এবং আমার সবচেয়ে কষ্টের জায়গাটা হচ্ছে বঙ্গবন্ধু নিজেই, বঙ্গবন্ধুর একটা কথা যে এই দেশ দুই জায়গায় থাকবে না, যদি এই গণতন্ত্র না থাকে আর হচ্ছে দেশের মানুষের উপর, গরিবের উপর নির্যাতন হয়। গণতান্ত্রিক উপায়ে সমাজতন্ত্রের আবার ডেফিনিশন দেওয়া হয়েছিল সোশ্যাল জাস্টিস। আপনি এইগুলো দেখলে বুঝবেন। আরো একটা কথা, একটা বিরতির সময় হলো। দর্শক, সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক কামরান রেজা চৌধুরী। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। ৭ দিনে সপ্তাহের আলোচিত খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক কামরান রেজা চৌধুরী। কারণ ভাই, সংবিধান সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তার মধ্যে একটা এরকম যে একই ব্যক্তির সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান না হওয়া, এবং এই দাবিটা অনেক বছর ধরে কিন্তু একাডেমিক ফোরামে আলোচিত ছিল, আমরাও লিখেছি বিভিন্ন সময় এসব নিয়ে। অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী তিনি যদি একই সঙ্গে সংসদ নেতা হন, আবার দলীয় প্রধান হন, আবার তার যদি কোনো সময়সীমা না থাকে যে তিনি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তো কমিশনের যে প্রস্তাব হচ্ছে যে পরপর হোক বা না হোক ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতির ক্ষেত্রে যে বিধানটা আছে, এটাকে কেমন মনে করেন? দেখুন, এটা দুটো ভালো মন্দ দুটো দিকই আছে। ভালো হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে একজন যদি মানে আইডিয়ালি যে কোনো পদে, ইভেন একজন ডাইরেক্টর, একজন পাবলিক সার্ভেন্টকেও যদি ৩ বছর পর পর কেন চেঞ্জ করা হয়, কারণ যখন একটা মানুষ দীর্ঘদিন থাকেন তখন তার সার্কেল যুক্ত হয়ে যায়, উনি ওখানে গোড়া জন্মে যান এবং উনি ওখানে ওনার একটা সার্কেল তৈরি করে বিভিন্ন অপকর্ম করে থাকেন। সেটা রাষ্ট্র বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে কথাটা এসেছে
সুপারিশে যেটা এসেছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, লিডার অফ দ্য হাউস, পার্লামেন্টারি পার্টির, আমি আলিজার সাহেবের সাথে পার্সোনালি কথা বলেছি, পার্লামেন্টারি পার্টির চিফ বা মনোনয়ন বোর্ডের চিফ, এগুলো হওয়া যাবে না। এটি উনি উল্লেখ করেছেন, ঠিক আছে। ভালো দিকটা হচ্ছে এটা যদি করা যায় তাহলে, এবং যদি 2বার বেশি না হতে পারে সেক্ষেত্রে হবে কি, কিছুটা আমরা হয়তো ডেসপোটিজম থেকে বাঁচব, এক। কিন্তু এটার আবার অন্য দিকও আছে, আমি আসছি আপনাকে অন্য জায়গায়। অন্য দিকটা হচ্ছে জনগণ যদি দেখে যে আপনাকে আমি দেখলাম আপনি প্রাইম মিনিস্টার হিসেবে খুব ভালো, খুবই ভালো, কিন্তু এরপরে আপনার যে সেকেন্ড ম্যান থার্ড ম্যান হবে সে আরও নিম্ন শ্রেণীর, এবং বুঝতে পারছেন যেমন লেনিন মারা যাবার পরে দুটো অপশন ছিল, একজন ছিল ট্রটস্কি আর একজন ছিল স্ট্যালিন। লেনিন নিজে বলেছেন যে এই দুজনে বাদ দিয়ে তোমরা কাউকে নাও। ট্রটস্কি ছিল খুব ব্যুরোক্র্যাটিক, পার্সোনাল ক্লারিফিকেশনে বিশ্বাস করতেন, সব বইয়ে আছে এগুলো। আর লেনিন হচ্ছে, স্ট্যালিন হচ্ছে খুব ওনার ভাষায়। এবং তারপরে হলো কি, ট্রটস্কিকে বাদ দিয়ে স্ট্যালিনকে নেওয়া হলো, এবং তারপরে ফলাফল যা হয়েছে পৃথিবীতে বিশ্ববাসী দেখেছে। হিটলারের চেয়ে বেশি মানুষ মেরেছেন এই স্ট্যালিন সাহেব, এবং স্ট্যালিন সাহেব কোনো নেতৃত্ব তৈরি করতে দেননি, নিজের পার্টির নেতা শেষ করেছেন। তারপরে গর্বাচবের মতো মডারেট লোক এসেছে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, আমি সেটা বলছি। এখন প্রশ্ন হচ্ছে আপনি জনগণ যদি চায়, আমি একাডেমিক জায়গায় বলছি, জনগণ যদি চায় যে আমিনাকে আমি চাই, আমরা চাই সেই প্রধানমন্ত্রী আরও থাক, তিনি আমাদের বেনোভেলেন্ট, উনি ভালো নেতা, তাহলে জনগণের সেই আকাঙ্ক্ষাটাকে খাটো করা হলো। তো ঠিক আছে, আমাদের যেহেতু নেগেটিভ এক্সপিরিয়েন্স বেশি, যে আমরা ক্ষমতায় বসলে ডেসপোটিক হয়ে যায়, ছাড়তে চাই না, সেইটার জায়গা থেকে একদিকে ঠিক আছে। কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে দলীয় প্রধান বলেন, আপনি লিডার অফ দ্য হাউস বলেন, সংসদীয় দলের প্রধান বা মনোনয়ন বোর্ডের প্রধান, এগুলো সবগুলো করা হয়েছে পার্টি অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু কনস্টিটিউশনে নাই। আপনি বের করে দেখেন, নাই। তো পার্লামেন্টারি পার্টির চিফ, এগুলো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, এটা পলিটিক্যাল সেটমেন্ট। আমার মনে হয় যে এটা যতটুকু কনস্টিটিউশনে দিলে হয় কি, কনস্টিটিউশনে যদি আপনি সব দিয়ে দেন তাহলে সংবিধানে তো সব থাকে, এখানে ইঙ্গিত থাকবে, আপনার হচ্ছে সংবিধানটাকে যদি আমরা শব্দভাগতভাবে ব্যাখ্যা করি তাহলে একটা, আপনি জানেন না, আপনি জানেন না বলছেন, আপনি জানেন, আমি না বলে শব্দটা বলে ভুল করেছি, আই এম সরি ফর দ্যাট। আপনি মাহমুদুল ইসলামের কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, ওই বইটার একটা উদাহরণটা আপনিও জানেন, আমিও জানি। তারপরে আমার মনে হয় দর্শকদের সামনে বললে, লয়ার আপা যিনি আছেন উনি যদি শুনে থাকেন, ওনারা খুব ভালো করেই জানেন। তো সেটি হচ্ছে, ওনারা একটা কথা বলেছেন, একটা উদাহরণ দিয়ে বইটা শুরু করেছেন এইভাবে, যে ইংল্যান্ডে যদি আপনি স্টেশনে ঘুমান তাহলে আপনাকে ফাইন দিতে হবে, এটা ঘুমানো দণ্ডনীয় অপরাধ। ঘুমালে আপনি স্টেশনের প্ল্যাটফর্মে যদি ঘুমান তাহলে আপনাকে ফাইন দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে এই আইনটা যদি কোনো পুলিশ কর্মকর্তা বা ইম্পোজিং অথরিটি এসে আপনি ঘুমাচ্ছেন, কেউ ঘুমাচ্ছে, তাকে ফাইন করলে তাকে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না, আইনে বলা আছে, হ্যাঁ, আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরেন আপনার শরীরটা খারাপ, আপনার জ্বর এসেছে, কিন্তু আপনাকে যেতে হবে, আপনি ওখানে ঘুমাচ্ছেন, ঝিমুচ্ছেন, অথবা ট্রেনটা লেট করছে, অথবা আপনি আগে এসে গেছেন, আপনি কি করবেন? আপনি তো টিকিট কিনেছেন, আপনি অথরাইজড একটা পার্সন এখানে ঢোকার জন্য, তো আপনি ওই জায়গায় টেবিলে বসে, এই চেয়ারে বসে একটু ঝিমাচ্ছেন, তখন যদি আপনাকে ফাইন দেয়া হয়, এটা কতটুকু যৌক্তিক হবে? নৈতিক না। এটাকে মাথায় রেখে তখন বলা হয়েছিল অন্যের যাতে অসুবিধা না হয়, হ্যাঁ, জেনুইন যাত্রীদের অসুবিধা না হয়, সেই কারণে এই কাজটা করা। সুতরাং আইনের ওই ফিলোসফিক্যাল ইন্টেনশনটা আপনি দেখতে হবে। এখন সংবিধানে যদি আপনি, ঠিক আছে, সংবিধানে আপনি বলে দিলেন যেটা হতে পারবে না, ঠিক আছে, একদিকে ভালো চেক অ্যান্ড ব্যালেন্স, কিন্তু আমার কাছে মনে হয় যে সংবিধান বলেন বা পার্লামেন্ট বলেন, সব কিছুই নির্ভর করে একটা পলিটিক্যাল প্রসেসের উপরে, পলিটিক্যাল কালচারের উপরে। সংবিধান সংস্কার কমিশন যে সব প্রস্তাব দিয়েছে, এটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে থাকতে পারে, কিন্তু এই প্রস্তাবগুলো বা সুপারিশগুলো বাস্তবায়িত হবে কি করে? না, আমি বলছি, আমি প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাসের ওই জায়গাটাই বলছি। তো সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাসের কথা বলা হয়েছে, হ্যাঁ, এখানে যেমন ইন্টারিম গভর্নমেন্ট বা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, আর্মি চিফ, তারপরে নির্বাচন কমিশন, এটার জন্য ন্যাশনাল কাউন্সিল একটা গঠন করার কথা বলে, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, ওইখানে প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, ইত্যাদি, অনেক সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি যদি একজন চিফ এক্সিকিউটিভকে, এবং বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, আপনি কোন জায়গায় কিভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতা ভারসাম্য আনবেন, কোন জায়গায়, এইটার ক্লিয়ার কোনো ঘোষণা নাই। আচ্ছা,
প্রশ্নটা হচ্ছে, আমি মানে থিওরিটিক্যালি বলছি, একজন প্রধানমন্ত্রী পিপলের দ্বারা নির্বাচিত, পিপলের সভরেন পাওয়ারের দ্বারা উনি ক্ষমতায়িত। এখন প্রশ্ন হচ্ছে উনাকে আপনি ক্ষমতা দেবেন না, আবার ওনার কাছে পারফরমেন্স চাইবেন। আচ্ছা, যদি রাষ্ট্রপতিকে আপনি কোনো এক্সিকিউটিভ পাওয়ার দেন, আমি এর কাছে মানে তর্কের খাতিরে এবং থিওরিটিক্যালি বলছি, ধরা গেল প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আপনি কেটে রাষ্ট্রপতিকে দিয়ে দিলেন, এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে দিলেন। তো রাষ্ট্রপতিকে যদি আপনি এক্সিকিউটিভ পাওয়ার দেন, তাহলে রাষ্ট্রপতির অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা কোথায়? ওয়্যার হি উইল বি অ্যাকাউন্টেবল টু? প্রাইম মিনিস্টার যদি করে, তাহলে প্রাইম মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করার জন্য পার্লামেন্ট আছে। যদি দ্বিপক্ষ করা হয়, তাহলে দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, তাকে অ্যাকাউন্টেবল করা হবে। স্ট্যান্ডিং কমিটি আছে, বিভিন্ন জায়গায় আছে, মানুষ আছে, ঠিক আছে। কিন্তু রাষ্ট্রপতিকে আপনি কি দিবেন? মানে উনি যদি রাষ্ট্রের টাকাটা খরচ করেন, এক্সিকিউটিভ পাওয়ারটা ব্যয় করেন, মানে এক্সারসাইজ করেন, তাহলে উনার অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কোথায়? এটা একটা না, রাষ্ট্রপতিকে তো ইমপিচ করা যায়। আর না, ইমপিচ এক জিনিস, অ্যাকাউন্টেবিলিটি এক জিনিস। ইমপিচ হচ্ছে আপনি অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন এলেই তো তাকে ইমপিচ করার প্রশ্ন আসে। এটার বিষয় আছে, এটা গ্র্যাভিটির বিষয় আছে। মানে আপনি যখন কনস্টিটিউশন ভায়োলেট করবেন, রাষ্ট্রপতি অভিশংসন কখন হবে? আপনি যখন কনস্টিটিউশন ভায়োলেট করবেন, মোরাল টার্পিচ উঠাবে তখন। কিন্তু দেখা গেল উনি একটা পয়সা খরচ করেছেন, কিছু পয়সা খরচ করলেন, তো ওই জায়গাটা অ্যাকাউন্টেবিলিটি কে এনশিওর করবে? তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোনো জায়গায়, ওয়েস্টমিনস্টার ফর্মে অ্যাটলিস্ট আপনি কোনো জায়গায় পাবেন না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগ ভাগ করে নিছেন। ভাগ করে নিয়ে ডায়ারচি হবে, দুটা সরকার হবে। পাবলিক সার্ভেন্ট কে শুনবে? এর কথা শুনবে না ওর কথা শুনবে? একটা বাড়িতে যদি দুই ভাই থাকে, দুই ভাইয়ের অর্ডার থাকে, একজনের অর্ডার থাকে না থাকে, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। আপনি কি মনে করেন এখন যে সিস্টেমটা সেইটাই ভালো বলছেন আপনি? না, ভালো না, আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ভালো আমি বলবো না, ভালো ডিপেন্ড করবে হচ্ছে আমার পলিটিক্যাল প্রসেসের উপরে এবং মানুষের উপরে। প্রথম কথা হচ্ছে আমাদের আমরা তো সরকারকে দোষারোপ করি, আপনার রাজনৈতিক দলকে দোষারোপ করি। আপনি বলতে চাচ্ছেন যে এই বাবা ভাই মা একটা কাবাল সৃষ্টি করে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনি পরীক্ষা করে দেখবেন, আমি দর্শক ধরে বলবো, আপনি দেখবেন আমি ভুল বলেছি কিনা। আপনাকে একটা গল্প দিয়ে শুরু করি। বছর কয়েক আগে তেজগাঁ কলেজের সামনে কমলা কিনতে গেছি, যাওয়ার পর একজনকে জিজ্ঞেস করলাম কত করে কেজি, ও বলল 180 টাকা। তো আমি গিয়ে পাশের দোকানে মনে করলাম যে একটু বার্গেন করি, পাশের দোকানে গেলাম, পাশের ভাই কত বলে 200 টাকা কেজি। আমি বললাম ভাই কেন ওখানে বলছে 180 টাকা, আর এখানে 200 টাকা, আপনি এটা কি বললেন? বলে কি ওই দোকান বলছে? বলে হ্যাঁ বলছে। জোরে চিৎকার করলে, এই তুই নাকি 180 টাকা চাইছিস? বলছে হ্যাঁ 180 টাকা চাইছি। বলে না 180 টাকা। পরে হলে গেল ও হচ্ছে চাচার ভাতিজা। পরে দেখা গেল তিনটা দোকান, তিনটা কমলার দোকান, তিনটাই একই লোক। দিস ইজ সিন্ডিকেট। এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কথা, যে যেখানে যাবে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের যত বাদামওয়ালা পাবেন আপনাকে আমি ধরিয়ে দিই, বাঙালির চরিত্র কেন আজকে রাজনীতির এই অবস্থা। আমি বোধহয় একটু বেশি সময় নিয়ে আমি ছোট ছোট ঘটনা বলছি, কারণ এগুলো রাস্তা থেকে নেয়া আমার অবজারভেশন। এই থিওরি কথা অনেক মানুষ শুনবে, বলবে, আমি একটু বাস্তব কথা দিয়ে এটাকে রিলেট করতে চাই। বাদামওয়ালা, যত বাদামওয়ালা দেখবেন ভৈরব এবং কিশোরগঞ্জ এই অঞ্চলের, ছাতা মেরামতকারী যেগুলো ফরিদপুর অঞ্চলের, আপনি খেয়াল করে দেখবেন যারা এই যে টাকা ভাঙায়, মানি চেঞ্জার, যশোর নড়াইল, হ্যাঁ, আপনি রিকশালা দেখবেন গাইবান্ধা, রংপুর, নওগাঁ এই অঞ্চলের। পৃথিবীতে মানে বিভিন্ন ডাইভার্স, আমাদের বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে আমরা হোমোজেনিয়াস হওয়ার কারণে আমরা এক অঞ্চলের মানুষকে টেনে নিতে চাই, বিশ্বাস করতে চায় না, সবসময় এলাকার কাছের মানুষকে টানতে চাই, ইজম করতে চাই, সবগুলো এক জায়গায় থাকতে চাই, মানে সবাইকে নিয়ে থাকবে না, নিজেদের নিয়ে থাকবে, আবার নিজেরা কিন্তু মারামারি করবে। আরেকটা বিরতির সময় হলো দর্শক, আরেকটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছি। সপ্তাহের শেষ কর্মদিবসে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক ও বিশ্লেষক কামরান রেজা চৌধুরী, এবং অনলাইনে দুজন অতিথি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনুভা শেলী। আপা, আপনাকে স্বাগত জানাই। একটা বিষয়, এই সপ্তাহের একটা বড় খবর হচ্ছে ভ্যাট, প্রায় 100টি পণ্যের উপরে ভ্যাট নতুন করে আরোপ করা হয়েছে, এবং আজকের খবর হচ্ছে এর মধ্যে হোটেল রেস্টুরেন্টের উপরে যে 15% ভ্যাট আরোপ করা হয়েছিল সেখান থেকে সরকার বোধহয় সরে আসছে, আগের মধ্যে 5% হবে। আর মোবাইল ফোনে কথা বলার খরচ অনেক বেড়ে যাবে এরকম কথা বলা হচ্ছিল, সেখান থেকে হয়তো এনবিআর সরে আসবে। আপনার কাছে দুইটা প্রশ্ন, যে অর্থ বছরের মাঝখানে গিয়ে এরকম ভ্যাট আরোপ করা, এটা কতটা যৌক্তিক? আর এখন এই যে একটা সরকার সিদ্ধান্ত নিয়ে আবার সেখান থেকে সরে আসা, কি মিন করে আসলে?
আসলে আমরা যেটা দেখেছি, ভ্যাট আসলে যাদের উপরে প্রযোজ্য হয় তারা মোস্টলি যারা ইউজার আর কনজাম্পশন যারা করছে প্রোডাক্ট আর সার্ভিস। এবং আমাদের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে মেজরিটি অফ দ্য পিপল যারা আমরা কোনো পণ্য কিংবা এই যে রেস্টুরেন্ট স্পেসিফিকলি যদি বলি, অ্যাকচুয়ালি হাই এন্ড রেস্টুরেন্টে যাওয়ার পার্সেন্টেজ খুবই কম। এবং লোকাল রেস্তোরাঁ যেগুলো, ওগুলাতেই আসলে সেলসটা বেশি হয় এবং ক্রেতারা বেশি যেতে চায়। আপনারা দেখবেন হয়তো আমাদের শ্রমিক মজুর, দিন মজুররা, রিক্সা যারা যারা বাস ড্রাইভার, তারা কিন্তু এরকম রাস্তার পাশের সাইডেই বসে খাওয়া খায় কিংবা এরকম লোকাল রেস্তোরাঁতেই খায়। আমাদের ট্রেন স্টেশন হোক, যেখানেই হোক, সো ওখানে কিন্তু বেশি মেজরিটিতে থাকে। এখন ওদের জন্য যে ভ্যাটটা অ্যাপ্লিকেবল, এবং একটা এসিয়ালা গুলশানের মতন রেস্টুরেন্টে যেখানে এসে একটা 5 স্টারের যে ভ্যাট অ্যাপ্লিকেবল যদি সমান হয়, আসলে তাদের পারচেজিং পাওয়ারটাই কমে যাবে। যেটা আগে তারা 100 টাকা দিয়ে এক প্লেট ভাত খেতে পারতো, তখন এখন সেটা হয়তো পারবে না। এবং এই কারণেই তারা আসলে রিকোয়েস্ট করেছে, আবেদন করেছে যেন এটাকে একটু কমানো হয়। রিভাইজ করার যদি পসিবল হয়। এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি, তারা বলেছেন চিন্তা করবেন যে এটাকে কিছুভাবে রিডিউস করা যায় নাকি। কারণ আসলে মেজরিটি মানুষই আমাদের সাধারণ জনগণ, যাদের আসলে এত ইনকামও নাই, যারা আসলে 2 বেলা ভাত খাওয়ার জন্যই সারাদিন এত কষ্ট করে, তাদের উপরে এই চাপটা বেশি আসবে। কিন্তু আপনার কি মনে হয় যে যেই সিদ্ধান্তটি সরকার নিয়েছে, বা এটি রিভাইজ হোক বা না হোক, তাতে আপনি যেই জনগোষ্ঠীর কথা বললেন যারা মেজরিটি সাধারণ হোটেল রেস্টুরেন্টে খায়, সেখানে কি আসলে এটা মানে প্রভাব ফেলবে? আগে তো সবসময় একটা ভ্যাট ছিল, হ্যাঁ, কিন্তু অনেক সময় আমরা অনেকে বলি, আমরাও দেখি যে অনেকে বলি যে আচ্ছা ভ্যাটটা কেটে রাখবো না, তাহলে একটু ডিসকাউন্ট দিয়ে দিব। আমরা আচ্ছা। অনেক সময় বিলও নেই না। হ্যাঁ, হ্যাঁ, বিলও হ্যাঁ, নেই হ্যাঁ। না এই কারণে যে ভ্যাটটা যেন অ্যাড না হয়, এই জন্য অনেক রেস্টুরেন্ট কিন্তু আপনাকে বিলের সাথে রিসিট দেয় না এই কারণে। আহ, এবং এটাতে দেখা যাচ্ছে যে এরকম বেড়ে যায়, এবং কনজিউমার যারা আমাদের সাধারণ মানুষ যারা যখন খেতে যাবে এবং তারাও তখন এটা থেকে বার হতে যাবে, দেখা গেল অনেকে ভ্যাট দেওয়ার চেয়ে ভ্যাট ফাঁকি দেওয়ার আচ্ছা। পার্সেন্টেজটা আরো বেশি বেড়ে যাবে। সো এটাতে আসলে কতটুকু সরকারের খাতে টাকাটা যাবে ওই সেক্টর থেকে, এটা অ্যাকচুয়ালি বিবেচনা করার অবশ্যই একটা বিষয়। এবং আমার মনে হচ্ছে আরেকটু সময় নিয়ে এটাকে একটু ইকোনমিক অ্যানালিসিস করে, যে যেই কারণটা দেখাচ্ছে যে আমাদের জিডিপি রেট খুবই কম, এবং এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এখন ভ্যাটটা 15% ইউনিফর্ম করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু না, অনেক দেশেই এটা হয়। হাঙ্গারিতে যেরকম সবচেয়ে বেশি হচ্ছে 27%। আচ্ছা। এবং আমরা জানি এটা কিন্তু নর্মাল ট্যাক্স নাই, ইনকাম ট্যাক্সের উপরে যদি বাড়ায়, দেন ইট মেক সেন্স যে আমার ইনকাম যত বাড়বে আমার ট্যাক্স তত বাড়বে। ভ্যাটটা তো হচ্ছে ভ্যালু অ্যাডেড। সো ভ্যালু অ্যাডেড যখন সাধারণ খাবার, বাজার, জামা কাপড়, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি বেসিক ডেইলি নেসেসিটি, এগুলোর উপর যখন পড়ে যায়, তখন আমাদের সাধারণ মানুষরাই উপরে চাপটা আসবে। এবং যেটা বললাম, যেটা হবে যে সবাই এখন ভ্যাট ফাঁকি দিয়ে এই জিনিসটা করার চেষ্টা করবে। দোকানদার চাবে তার সেলটা বাড়াতে, যেন মানুষ কিনে। এবং যেহেতু তাদের ইনকাম বাড়ছে না, আমাদের এখানে আমাদের কারো ইনকাম বাড়ছে না, ইনকাম কিন্তু সেম রয়ে যাচ্ছে, সো তাদের হয়তো তখন আবার অ্যাডজাস্ট করতে হবে, এক বেলা খাবে আরেক বেলা খাবে না। সো এই টাইপের জিনিস কিন্তু এখন আরো বেশি মানুষের মধ্যে একটা ক্রাইসিস সৃষ্টি করবে ধারণা করেই তারা এই রিকোয়েস্টটা করেছেন। এবং যেই কারণে এখন এনবিআর বলেছে যে তারা এটা বিবেচনা করে জানাবেন, স্পেশালি ইন টার্মস অফ এই রেস্টুরেন্ট এবং ফুড বিজনেস যেটা। এটা তো শুধু ধরেন রেস্টুরেন্ট ফুড, কিন্তু এর বাইরে অন্যান্য যে কমোডিটিস, সেখানেও কিন্তু এই বাড়ানোর একটা প্রস্তাব আছে বা সিদ্ধান্ত আছে, সেখানে কি হবে? একই জিনিস, যেরকম আমি বললাম যে এখন আমার রেস্টুরেন্টে তো আমি খাওয়াটা বানাতে জন্য আমার বাজার করতে হবে, আমি বাজার থেকে চাল কিনবো, ডাল কিনবো, ওগুলোর উপরেও যদি আমাকে এখন, যেটা বললাম, আমি যদি এখন কাঁচা বাজার থেকে কিনি, কাঁচা বাজারে কিন্তু আমরা কখনো ভ্যাট আমরা দেই না, দেওয়া হয় না, আমরা দামাদামি করি। তো রাইট। এই দিকে কিন্তু ওরা কিভাবে এই এই পোর্শনের যে চাঙ্কটা, এটা কিভাবে আমার সরকারের খাদে নিয়ে আসতে পারবে, যে কারণটা দেখিয়ে তারা এই পুরোটা বাড়িয়েছে, এটাও কিন্তু আসলে একটু আমাদের সাধারণ মানুষের জানার একটা নৈতিক অধিকার আছে। এবং এটাকেও আসলে ক্লিয়ার করা উচিত যে যার যখন কাঁচা বাজার থেকে আমরা কিনছি, যেখানে আমরা জানি যে এখানে কোনো রকমের ভ্যাট রিসিট, মানে রিসিট কিছুই দেওয়া হয় না, ওখান থেকেই বাজার করে রেস্টুরেন্টে খাওয়াগুলো দেওয়া হয়, ওখানেও বাড়লে এখানেও এফেক্ট আসবে। আচ্ছা। সো এই জিনিসগুলোকে আসলে একটা চেইন ইফেক্টের মতন, তো একটাকে ধরে খালি টানলে হবে না, অ্যাকচুয়ালি পুরো রুট কজে যেতে হবে। যদি ওখান থেকে আমাকে আমাকে ভ্যাট দিতে না দেওয়া হয়, এবং আমার যদি ইনকামটা ওইভাবে আমার না বাড়ে, আমার খরচটা বাড়লে, তখন
যেটা বললাম যে সাধারণ মানুষ যাদের ইনকাম খুবই লিমিটেড এবং দিনমজুর যারা খুবই চাপের মধ্যে যারা এরকম করছে, কারণ আমরা দেখছি, সবাই দেখছি যে আসলে আমাদের বাজার সবসময় বেড়ে যাচ্ছে, সামনে রোজাও আসছে এবং আমরা জানি রোজার মাসে দ্রব্যমূল্যর এসেনশিয়াল গুডস এগুলার সবসময় দাম বাড়ে এবং তার আগেই যদি এখন আরো বেড়ে যায়, আমি জানি না আসলে আমাদের খুবই একটা বিশাল বড় একটা ক্রাইসিসের মাধ্যমে আমরা পড়ে যাব, স্পেশালি যদি আমাদের আরো অনেক কিছুর সমস্যার মুখোমুখি হব আমরা যদি আমাদের সাধারণ মানুষদের পেটে 2 বেলা ভাত খাওয়া ইনশিওর করতে না পারি এবং তার মধ্যে এত বাধা আসে এবং তাদের ইনকামের আমরা যদি আলাদা কোনো সোর্স না দিই, অ্যাটলিস্ট সাবসিডাইজ করার কথা বলা উচিত, ভ্যাট রিবেটের কথা বলা উচিত, কিন্তু এরকম কোনো কিছুই এখন পর্যন্ত আমরা শুনিনি। জি, বেশির তাসনিফা শেলী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কারণ ভাই, বিরতিতে যাওয়ার আগে ধরুন এই সাম্প্রতিক সময় আপনি খেয়াল করবেন যে অনেকের চাকরি গেছে, অনেকের ইনকাম কমেছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে, মালিক পলাতক, জেলখানায়, এক ধরনের অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে কিন্তু আমরা আছি। তার মধ্যে আবার ভ্যাট বাড়ানোর এইটা মানে তার মানে কি এটা ডাবল ক্রাইসিসের মধ্যে সাধারণ মানুষ পড়ে গেল বা যাচ্ছে? দেখুন, সত্যি কথাটা আমরা তো ইকোনমিক্যালি খুব ভালো নেই। প্রথম কথা, ইনভেস্টমেন্ট হচ্ছে না, ইনভেস্টমেন্ট হবেও না যতক্ষণ একটা নির্বাচন। ইনভেস্টমেন্টের বাইরেও আগে যে সব ছিল সেখানেও তো ক্রাইসিস। আমি আসছি, সেটি হচ্ছে যে ধরুন আমি যদি বড় বড় বিজনেসের কথাই বলি, ইভেন ছোট ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দায়ের করা হয়েছে। এই মানুষগুলো পালিয়ে বেড়াচ্ছে। তো মালিক যখন পালিয়ে বেড়ান এবং রাস্তাঘাটে, কালকেও দেখলাম যে চলছে, বিক্ষোভ চলছে এখানে বিভিন্ন জায়গায়, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। তো এখন প্রশ্ন হচ্ছে মামলার ভয়ে মালিকরা গেছে, হ্যাঁ তাই বলে কি ওনারা যদি খারাপ কাজ করেন বিচার হবে, কিন্তু সেটার একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা বোধহয় আমার কাছে, আমি বিচার করতে গিয়ে আমি যদি লক্ষ লক্ষ মানুষকে চাকরিহীন করে ফেলি, কর্মহীন করে ফেলি, তার ইমপ্যাক্ট অর্থনীতিতে কি পড়বে? বিজনেস ইন্টারেস্ট, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এখনো বিজনেস ফ্রেন্ডলি হতে পারে নাই। আমি একটা কথা, যে কথা বলি, আমি যারা ব্যাড প্র্যাকটিস করে ব্যবসা করেছেন তাদের আমি বড় সমালোচক, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশে বিজনেস করার কোনো পরিবেশই নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, দেখুন একজন বিজনেসম্যান কতটুকু রিস্ক নেন। যদি একটা মাছওয়ালাকেই আপনি ধরেন, সে তার অপচনশীল দ্রব্য টাকা, সেই টাকাটা উনি নিয়ে মাছ কিনে পচনশীল দ্রব্যে পরিণত করছেন। রাইট। এই মাছটা যদি বিক্রি না হয় তাহলে কিন্তু ওনার বিক্রি না হয়, বা যদি উনি যেই দামে বিক্রি করতে চান প্রফিট না হয়, লস, কিন্তু এক। দ্বিতীয়ত হচ্ছে অনেক ব্যবসায়ীকে আমরা জানি এরকম দেখি যে লস হয়। কারণ হচ্ছে ওনারা করেন কি, আপনি লক্ষ্য করে দেখবেন যে এই যে আপনি যদি একটা ফ্যাক্টরি করতে যান, আপনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় একটা ফ্যাক্টরির জন্য তো একটা জায়গা লাগবে। আপনি ইট ফেলতে যাবেন বা জমি রেজিস্ট্রি করতে যাবেন, ওইখানে পিয়ন থেকে শুরু হবে, ঘুষ শুরু হবে। ওইখান থেকে ঘুষ শুরু হতে হতে আপনি জমিটা পেলেন কোনো ক্রমে, হয়তো ইট ফেলবেন, অমুক লিগ, একটা ব্যবসা করতে আপনাকে আচ্ছা আমি আপনাকে প্রতিটি ধাপে বলি, ইট হয় লিগ না হয় দল বা কিছু একটা এসে হাজির, টাকা না দিলে কাজ হবে না। আচ্ছা, আপনি বিল্ডিংটা দেবার পরে আপনাকে সিটি কর্পোরেশনের লাইসেন্স থেকে শুরু করে প্রতিটা ধাপে আপনাকে লোন পাওয়া পর্যন্ত সব জায়গায় দিতে হবে, এক্সপোর্ট করা পর্যন্ত সব জায়গায়। এখন এই জন্যই তো সংস্কারের কথা আসছে। আচ্ছা, সংস্কার, কিন্তু প্রশ্নটাই যাব বিরতির পরে। দর্শক, আরেকটা বিরতি নিয়ে একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে, সপ্তাহের শেষ কর্মদিবসে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক কামরান রেজা চৌধুরী। অনলাইনে আমাদের সঙ্গে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক মিলন পাটোয়ারি। মিলন ভাই, এই সপ্তাহের একটা বড় খবর হচ্ছে যে সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা যে কাঁটাতারের বেড়া দিচ্ছিল, সেখানে বিএসএফ বাধা দিয়ে, বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি তারা বাধা দিয়েছে। একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো, পাল্টাপাল্টি হচ্ছে। এখন সীমান্তের পরিস্থিতি কি? আপনি জানেন যে সীমান্ত রেখার মধ্যে দুই দেশের মাঝে যে রাস্তাটুকু থাকবে সেটি হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এই নোম্যান্স ল্যান্ডে হচ্ছে লালমনিরহাট জেলার যে দহগ্রাম যে এরিয়াটা রয়েছে, যেখানে এই গত শুক্রবারে যেখানে ওই কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি এবং বিএসএফ এবং গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে
ভারতের যে সীমানা রয়েছে আর বাংলাদেশের যে সীমানা রয়েছে তার 300 গজ নোম্যান্স ল্যান্ড। এই নোম্যান্স ল্যান্ডের আন্তর্জাতিক সীমানা রেখা অনুযায়ী কোনো দেশ কোনো কিছু স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু গত শুক্রবারে আমরা লক্ষ্য করেছি যে ভারতের বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তারা আন্তর্জাতিক সীমানা আইনের যে ভারতের যে 150 গজ, বাংলাদেশের 150 গজ এবং ভারতের 150 গজ, ভারতের 150 গজের ভিতরে এসে যেখানে আন্তর্জাতিক সীমানা রেখার যেখানে মেন পিলার রয়েছে, পিলারের সেখানে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে। অস্থায়ী কাঁটাতারের বেড়া, এটি যেভাবে আমরা বিভিন্ন সীমান্তে আমরা দেখেছি যে সেখানে কাঁটাতারের বেড়া রয়েছে, সেই রকম কাঁটাতারের বেড়া আমরা লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করেছি যে প্রায় 10 ফিট দেখতে করে গ্যাপ দিয়ে একটি করে তারা লোহার অ্যাঙ্গেল তারা ওখানে দিয়ে কাঁটাতারের বেড়া পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক গত শুক্রবারে বাংলাদেশের বিজিবি কে না জানিয়ে বিএসএফ সদস্যরা ভোট থেকে প্রায় 40 থেকে 50 জন শ্রমিক নিয়ে তারা দ্রুত গতিতে প্রায় 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করে। এতে গ্রামবাসীরা যখন ওখানে বাধা দেওয়ার পরে বিজিবি ঘটনাস্থলে আসার পরে সেখানে বাধা দেয়। মিলন ভাই, এখন পরিস্থিতি কি? এখন সেখানে কি কোনো উত্তেজনা আছে সীমান্তে? হ্যাঁ, এখন মানে শুক্রবারের পর থেকে শনি রবিবার পর্যন্ত সেখানে কোনো উত্তেজনা ছিল, পরবর্তী উত্তেজনা নেই। কিন্তু আমরা গতকালকে লক্ষ্য করেছি যে তারা যে 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, সেখানে তারা মানে প্রতিটি যে গ্যাপ রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া এখনো আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় মদের যে খালি বোতলগুলো রয়েছে 2টি করে বোতল তারা সেখানে বেঁধে দিয়েছে। এই বেঁধে দেওয়ার কারণে বোতল দিয়ে এই যে নো ম্যানস ল্যান্ডে তাদের কাঁটাতারে বেড়াতে যে এই বোতল যে তারা দিল, এটা কি উদ্দেশ্য দিল এটি এখনো জানা যায়নি। বিজেপির পক্ষ থেকে বিএসএফ কে জবাব চেয়ে আবার পত্র প্রেরণ করা হয়েছে। বিএসএফ এখনো কোনো প্রকারে জবাব দেয়নি। তবে সীমান্ত ওই 2 দিন শান্ত থাকার পরে আবারও বোতল নিয়ে আবার এই অসুবিধা দেখা দিয়েছে। জি, মিলন পাটোয়ারি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কারণ ভাই এই পার্টে বেশি সময় পাবো না, আমরা কি একটু এই প্রসঙ্গে যাব? 5ই আগস্টের পরে আমরা দেখছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক একটু বেশ টালমাটাল অবস্থায় আছে। এখন সম্প্রতি ভারতের সেনাপ্রধান একটা কথা বলেছেন যে প্রতিবেশীর সঙ্গে এই সম্পর্ক খারাপ করে কারোরই লাভ না। উনি 2 দেশ কি মিন করেছেন? না, এটা নিয়ে তো দ্বিমত করবার কিছু নাই। আপনার পাশের যিনি বাসায় যিনি বাস করেন তাকে আপনার লাগবে, আপনি কি তার সঙ্গে মারামারি করবেন? মারামারি করে কোনো লাভ আছে? কোনো লাভ। ভাড়াটিয়া হলে বাসা চেঞ্জ করে যাবেন। হ্যাঁ, কিন্তু আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, রাইট? তাই না? সুতরাং এইখানে দুই দেশের স্বার্থ আছে। হ্যাঁ, আপনি চিৎকার করলে ওনার ঘুমটা ভাঙবে, আবার উনি যদি চিৎকার করেন তাহলে আপনার ঘুমটা ভাঙবে। এটা কিন্তু সত্য কথা। এখন প্রশ্ন হচ্ছে যে কেন কাঁটাতারের বেড়া 150 গজ আর এদিকে 150 গজের মধ্যে ভারত বলবে যে ঠিক আছে আমরা তো আমাদের এদিকে দিয়েছি, আপনার আপত্তি কি? কিন্তু এখানে আপত্তি আছে। আপত্তিটা এই জন্য যে 150 গজ প্রথমে হবে কি কাঁটাতার দেবে, তারপর পরে ওরা একটা স্ট্রাকচার করবে, করার পরে যখন সীমান্ত আলোচনা হবে বলবে তোমরা আরো ভিতরে ঢোকো, তার মানে 150 এদিকে নেবে। তার মানে আমাদের ভূখণ্ডটা তারা একসময় দাবি করে বসবে, এখন দাবি করবে না, 10 বছর 20 বছর দাবি, দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়েই করে। এটার আর একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন বলা যায় খুব সর্বনিম্ন পর্যায়ে। আমি যে কথাটা বারবার করে একটা কথা বলি, যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, প্র্যাগম্যাটিক হতে হবে। আমাদের 3 দেশ, বাংলাদেশ 3 দিক দিয়ে ভারত দ্বারা পরিবেষ্টিত। সামান্য একটা জায়গা আছে সাউথ ইস্টে, মিয়ানমার, তাদের সাথেও যে আমাদের সম্পর্ক ভালো তা না। তার মানে হচ্ছে আমরা প্রতিবেশীর দিক থেকে খুব হতভাগা। আমি এই কথাটা বলি, ভারত কখনো প্রতিবেশীকে একটা বড় প্রতিবেশী হিসেবে তার কাছে যে পরিমাণ গুডউইল আমরা চেয়েছি আমরা সেটা কখনো পাইনি, অধিকাংশ ক্ষেত্রে গুলি পেয়েছি। হ্যাঁ,
তো যাই হোক, সেটা তো আমাদেরও কিছু সে সমস্যা নেই, আমি তা বলবো না। সব যে ভারতেরই দোষ এই কথাটাও কিন্তু ঠিক না। এখানে বেসিক্যালি ইনফর্মাল ইকোনমির কারণে এটা হয়, যেটা আওয়ামী লীগের আমলে বলা হতো সব ক্রিমিনাল, বেসিক্যালি নট দ্যাট। এখানে অনেক কালচারাল ইস্যু আছে। এমন বাসাও আপনি পাবেন যশোর অঞ্চলে, বাসার বারান্দা ঘর হচ্ছে বাংলাদেশে, গোয়াল ঘর ভারতে। আপনি কি করবেন এখানে? হতেই পারে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে ওনারা ইনফর্মালি চলেন, কিন্তু ভারত যদি মনে করে তুই আমার ভিতরে ঢুকছিস, তোকে আমি গুলি করে মারবো, আপনি কিছু বলতে পারবেন না। তো এখন আমার যে কথাটা সেটি হচ্ছে ভারতের সঙ্গে আমাদের ইংগেজ থাকতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, ভারতের সঙ্গে পাকিস্তানের যে এরকম নেতিবাচক সম্পর্ক, আমাদের সঙ্গে তো সেই সম্পর্ক না। তাহলে পাকিস্তান যদি তার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে, তার সঙ্গে হস্টিলিটির জায়গায় তারপরে বিজনেস এবং ট্রেন চালিয়ে যায়, আমরা কেন পারবো না? আমাদেরকে একটু প্র্যাগম্যাটিক হতে হবে, ভারতের সঙ্গে ইংগেজ রাখতে হবে, কারণ ওরা বড় ইকোনমি, ওদের সঙ্গে আমরা তারা যে চাপিয়ে দেবে কোনো কিছু। আবার আমাদের দেশে বছরের পর বছর যেটা হয়েছে, এক ধরনের ছোট ভাই সুলভ আচরণ করেছে আমাদের সঙ্গে, এই জায়গাটাও তো অবসান। সেটা আমাদের আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, এটা আমাদেরও বড় সমস্যা। বাংলাদেশের পতন শুরু হয়েছে মনে রাখবেন 2014 5ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে, আপনি মনে রাখবেন এটা। এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যত চুক্তি আপনি দয়া করে একটু দেখবেন, সব চুক্তিগুলোর শুরু হচ্ছে ওই 14 থেকে 18-র মধ্যে। আপনি দেখবেন তখন বাংলাদেশের কোনো আন্তর্জাতিক জগতে খুব বেশি সমর্থন ছিল না এই সরকারের, এবং ভারত ছিল তার সবচেয়ে বড় প্রমোটার, এবং তাদেরকে যা বলেছে আওয়ামী লীগ সরকার তাই দিয়ে দিয়েছে, এবং কারণ তাদের ক্ষমতায় থাকতে হবে। তো এখন প্রশ্নটা হচ্ছে, আমি বারবার করে একটা কথা বলি যে ভারত আমাদের যে সবসময় এক্সপ্লয়েট করে, তার ঠিক না। আমি আপনাকে একটা ঘটনা বলে আমার মনে হয় যে আমি একটু সংক্ষেপ করবো। সেটি হচ্ছে যখন ট্রানজিটের আলোচনা হচ্ছিল যে কত টাকা ট্রানজিট হবে, তখন ট্যারিফ কমিশন 1920 টাকা পার টন বলা হয়েছিল। সেখান থেকে একজন সেক্রেটারি, আমি নাম বলছি না, নাম বললে খারাপ দেখাবে, তিনি করেছিলেন কি, একটা শূন্য কেটে দিয়েছিলেন, 192 টাকা করেছিলেন। এরপরে আমি সোর্স বলছি, যে ভদ্রলোক ডিসকাশনে ছিলেন ফরেন মিনিস্ট্রি, উনি গিয়ে বললেন যে মিটিংয়ের পরে, যে তোমরা আমাদেরকে 192 টাকায় তুমি ট্রানজিট নিলে, এটা কেমন ধরনের কথা হলো? বলে যে দেখো, তোমরা দাবি করেছিল 1920 টাকা, আমাদের টার্গেট ছিল, ইন্টারনাল ইভ্যালুয়েশন ছিল 11,000 থেকে 12,000 টাকা পর্যন্ত আমরা দেব, কিন্তু ইট ইজ ইউ হু গেভ আস, ইট ইজ ইউ হু গেভ আস দিস অ্যামাউন্ট। তোমরা যখন 192 টাকা চাচ্ছ, আমার এক্সপেকটেশন, তখন আমি কি বলবো? আমাদের সমস্যাটা এই জায়গায়। আপনি দয়া করে যদি আপনার একটু ইনভেস্টিগেট করে দেখেন, আমাদের ফরেন ডেলিগেশন, এই যে অন্যান্য মিনিস্ট্রি যারা অন্য দেশের পারপাস সার্ভ করেছে, আমার দেশের লোকেরা কেন করেছেন? ওনার ব্যক্তিগত উদ্দেশ্য, কারণ উনি একটা ক্যাবিনেট সেক্রেটারি হতে চেয়েছিলেন। যে যদি ভারত বলে, তাহলে প্রধানমন্ত্রীকে চাপ দিতে হবে। এই সরষের ভিতরে ভূত থাকলে তো আমাদেরকে বুঝতে হবে, আমাদের শেষ করতে হচ্ছে। কারণ অনেক ধন্যবাদ আপনাকে, আজকে অনেক বেশি আলোচনা করতে পারলাম না। দর্শক, এই ছিল আজকের 7 দিনে কথা হবে আগামী বৃহস্পতিবার ওই সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।